সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের টি টেবিল আলোচনা। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় আজকে আমাদের দুইজন অতিথি শুরু ভূঁইয়া এবং সরু বাড়ি। প্রথমে আমি স্মরণ করছি জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদকে। শহীদ আবু সাঈদের মামলার রায় হয়েছে গত একদিন আগে। আমরা দেখেছি সেখানে বেশ কয়েকজন আসামি ফাঁসি এবং বাগিতের পর্যায়ক্রমে সাজা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই ও সরকারকে যে আবু সাঈদের মামলার দ্রুত রায় দেওয়ার জন্য। এবার আমি প্রশ্ন করব সরু বালির কাছে আমার প্রশ্ন, আমরা জানতে পেরেছি যে 24-এ যে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, এই কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হওয়ার আগে, মানে তাদের শপথ নেওয়ার একদিন আগেই বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়ে গেল, মানে তার আসনে সে বসে গেল। আমরা জানতে পেরেছি যে এই কাজটি করেছে ডক্টর আসিফ নজরুল। অর্থাৎ আমরা জানতে পারছি যে যে কোনো একটা অপকর্মর সাথেই আসিফ নজরুলের নামটা জড়িয়ে যাচ্ছে সব কিছুতেই। যেমন এই যে সংবিধান নিয়ে এখন একটা বিতর্ক হচ্ছে, এখানেও আসিফ নজরুলের হাত আছে। কারণ এই হ্যাভোট হওয়ার কথা ছিল জাতীয় সংসদের সাথে একত্রে না, এটা আগেই একটি নির্বাচন হওয়ার কথা ছিল, হ্যাঁ এবং না, সেটা তখন হয়ে গেল। এখন এই সংবিধান নিয়ে যে মানে বিতর্ক হচ্ছে সেটা হতো না। তুমি আমাকে বলবে যে একটি রাষ্ট্র গঠন, একটি সরকার গঠনের আগে, কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার আগেই কিভাবে এই অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়ে গেল? বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং অ্যাটর্নি জেনারেল নিয়োগ সংক্রান্ত যে প্রশ্নটি করেছেন সেটি যথেষ্ট জটিল এবং বিতর্কিত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সাধারণত সরকার যখন পরিবর্তন হয় তখন নতুন সরকার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। আপনি যে ঘটনার কথা বলছেন সেই নির্দিষ্ট প্রেক্ষাপট এবং এর সাংবিধানিক বৈধতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। তবে সাধারণত অ্যাটর্নি জেনারেলের পদটি রাজনৈতিক বিবেচনায় নির্ধারিত হয়। সংবিধান এবং আইনগত বিষয়গুলো নিয়ে যে বিতর্ক চলছে সে সম্পর্কে আপনি আরো জানতে চাইলে সাম্প্রতিক সংবাদপত্রের প্রতিবেদন বা আইনি বিশেষজ্ঞদের মতামত দেখতে পারেন। আপনার যদি না, আমি বুঝতে পারছি তোমার কথা। আমার এই নিয়ে কোনো জানার আগ্রহ নাই। আমি জানতে চাচ্ছি যে এটা আসলে কতটা আইনসিদ্ধ ছিল। কারণ একটা সরকার গঠনে তুমি বললে যে দলীয় সরকার এসে বা যে সরকার এসে সে অ্যাটর্নি নিয়োগ দেয়, কিন্তু আমরা দেখতে পেলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট শপথ নেওয়ার একদিন আগেই তিনি ক্ষমতায় বসে গেলেন একজন অ্যাটর্নি জেনারেল। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, আমরা দেখলাম যে সমকামীদের উপরে একটি হামলা গতকালকে শাহবাগে হয়েছে। আমি জানি না আসলে এই সমকামী কারা এবং এরা কোত্থেকে এলো এবং তারা কেনই বা এই সন্ধ্যার পরে শাহবাগে জড়ো হয় এবং তাদেরকে কেনই বা আর একটা গোষ্ঠী তাদেরকে মারধর করলো। আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম যে কিছু মানুষ যারা কিনা সুস্থ সবল, যাদের কোনো সমস্যা নেই, তারা হিজড়া সাজার চেষ্টা করছে এবং কিছু রাজনৈতিক কর্মীও এই জাতীয় কাজ করছে, চুল বড় রেখে মেয়ে সাজছে। মানে এ ধরনের কাজগুলি কেন হচ্ছে আমাদের সমাজে সরু ভূঁইয়া? এটা খুবই জটিল একটা বিষয় এবং আমি পুরো ঘটনা জানি না। তবে সাধারণভাবে বলা যায় সমাজে বিভিন্ন ধরনের বৈষম্য, দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক প্রভাবের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। এটা নিয়ে আরও তদন্ত দরকার, আর আমাদের সমাজে সহনশীলতা, শিক্ষা আর নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা জরুরি, যাতে সবাই সুরক্ষিত এবং সম্মানিত বোধ করে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখানে তুমি যে শিক্ষার কথাটা তুলেছ, হ্যাঁ অবশ্যই সবাইকে শিক্ষিত হতে হবে এবং সচেতন হতে হবে। মানে আমি বুঝতে পারছি না কেন একটা ছেলে কিভাবে সে মেয়ে সাজে এবং সে কিভাবে মানে হিজড়া সেজে সে অভিনয় করছে। যাই হোক, এগুলো ধরা পড়েছে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমি প্রশ্ন করব সরু বালির কাছে। সরু বালি, আমরা দেখতে পেলাম যে একজন কিডনি ডাক্তার, মানে ডক্টর কামরুল হাসান, যে কিনা 2000-এর উপরে কিডনি স্থাপন করেছে রুগীদের। আমরা জানি কিডনি চিকিৎসা এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট, যেটা মানে কিডনি লাগানো হয় নতুন করে, এটা খুবই ব্যয়বহুল একটি কাজ এবং আমি জানি যে এটা পার্শ্ববর্তী দেশে করতে গেলেও প্রায় 70-80 লাখ টাকা লাগে। ঠিক এরকম একজন মানে মানবিক ডাক্তার যে না বিনা পারিশ্রমে এই কিডনি স্থাপন করে, তার কাছে কিনা দুষ্কৃতিকারীরা চাঁদা চেয়েছে এবং এই চাঁদা যে চেয়েছে সে কোনো টোকাইও না, সে নাকি জনপ্রতিনিধি হবে আগামীতে।
এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। সাধুবাদ জানাই সরকারকে। কিন্তু কেন মানুষ এ ধরনের কাজ করে যে কিনা একজন মানবিক ডাক্তারের কাছেও চাঁদা চেতে পারে? এই প্রশ্নটা আসলে খুব গভীর এবং জটিল। মানুষের মাঝে কখনো কখনো একটা চরম লোভ কাজ করে, যেখানে তারা অন্যের মানবিক কাজকেও নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে ফেলে। আবার রাজনৈতিক ক্ষমতা বা জনপ্রিয়তা পাওয়ার জন্য এমন কিছু করা হতে পারে। সরকার অবশ্যই কঠোর পদক্ষেপ নিচ্ছে, কারণ এই ধরনের দুর্নীতি শুধু ব্যক্তির জন্যই ক্ষতিকর না, পুরো সমাজের ওপর একটা খারাপ উদাহরণ রেখে যায়। না, তুমি ঠিকই বলেছ। আমি সরকারকে সাধুবাদ জানাই যে তাৎক্ষণিকভাবেই তাদের মানে সংবাদটা প্রচার হওয়ার সাথে সাথেই এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি শুনতে পেয়েছি যে ওই এলাকার সংশ্লিষ্ট পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা করছে। আমি চাই এটা একটা উদাহরণ হয়ে থাক, যেন আর কেউ এভাবে চাঁদা চাইতে না পারে। যদিও চাঁদার ব্যাপারে সরকার জিরো টলারেন্স। আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আমি এবার প্রশ্ন করব সুরভিয়ার কাছে। সুরভিয়া, আর কয়েকদিন পরেই আমাদের দেশে পহেলা বৈশাখ। বাঙালিদের এই উৎসবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালিদের উৎসব বলতেই আমরা পহেলা বৈশাখ বুঝতে পারি। এই পহেলা বৈশাখে নানান রঙে সাজে এবং মানুষ ওই দিন ভালো পোশাক পরে এবং আমাদের একটা রেওয়াজ আছে, ওই দিন আমরা পান্তা ইলিশ খাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছের যে দাম, সেখানে মানুষ পান্তা বাদ দিয়ে রুই মাছ খাওয়ার চেষ্টা করছে বা খাচ্ছে। এবং এই রুই মাছের এত দাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যদিও আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা ইলিশ মাছ কিনতে পাচ্ছি না। তো ঠিক এইরকম একটা মুহূর্তে আমাদের পহেলা বৈশাখ আর একদিন পরেই বা 2-3 দিন পরেই আমাদের পহেলা বৈশাখ। তুমি কি এ ব্যাপারে কিছু বলবে? পয়লা বৈশাখ আসলেই ইলিশের দাম চড়া থাকে, এটা আমরা সবাই জানি। তবে এবার আপনি যেটা বলছেন যে ইলিশের দাম এতটাই বেশি যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেটি আসলেই চিন্তার বিষয়। তাই অনেকেই পান্তা ইলিশের বদলে রুই মাছ বা অন্য মাছের দিকে ঝুঁকছেন। কিন্তু রুই মাছেরও দাম এখন অনেক বেশি, যেটা সাধারণ মানুষের জন্য কষ্টকর। আসলে উৎসবের সময় চাহিদা বাড়ার কারণে দামটা বেড়ে যায়। তবে এতটা বাড়লে সাধারণ মানুষের জন্য উৎসবের আনন্দটাই মাটি হয়ে যায়। আপনি কি পয়লা বৈশাখে অন্য কোনো রেওয়াজ সম্পর্কে জানতে চান? না, আমি জানতে চাই না। তুমি ঠিকই বলেছো যে রুই মাছেরও এখন অনেক দাম। সেক্ষেত্রে আমাদের হয়তো পাঙ্গাস বা তেলাপিয়ার দিকে যেতে হবে। আমি জানি না তেলাপিয়ারও এই ধরনের দাম। কিন্তু আমি আবার গতকালকে দেখেছি কিছু শপে বেশ ছাড় দিয়ে দেয়, অর্থাৎ উচ্চ মূল্যের উপরে ছাড়। এটাকে ছাড় বলা যায় না। অর্থাৎ যেটা ছিল 800 টাকা কেজি সেটা হয়েছে 500, যেটা ছিল 2000 টাকা কেজি সেটা হয়েছে 1100 টাকা কেজি। তারপরেও কিছুটা স্বস্তি আর কি। যাই হোক, আমরা এবার আমাদের নিয়মিত আলোচনা স্বাস্থ্য টিপস। এবার আমি প্রশ্ন করব সরু ভুইয়ার কাছে। সরু ভুইয়া, আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় সংসদ সদস্যরা সংসদে বসে ঘুমিয়ে পড়ছে। এরকম একটি ভিডিও আমার কাছে আছে। লক্ষ্মীপুর 1 আসনের শাহাদাত হোসেন, উনি ঘুমাচ্ছে। মানে সংসদ এত প্রাণবন্ত একটা জায়গা, যেখানে হাস্যরস থেকে শুরু করে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেই জায়গাটায় বসে উনি ঘুমাচ্ছে। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, একজন ডাক্তার আবার কমেন্টস করেছে যে শরীরে পটাশিয়াম কম হলে ঘুম হয়। আসলে তুমি কি এ ব্যাপারে আমাকে বলবে যে শরীরে শুধু পটাশিয়াম কম হলেই ঘুম হয়, না অন্যান্য কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। পটাশিয়াম কম থাকলে ঘুম আসতে পারে, কিন্তু একমাত্র এটা না। শরীরে নানা কারণে ঘুম আসতে পারে, যেমন ভিটামিন ডি কম, ঘুমের ঘাটতি, মানসিক চাপ বা একঘেয়ে কাজ। তাই শুধু পটাশিয়াম কম বলে ধরে নেওয়া ঠিক না, বরং সবগুলো কারণ মাথায় রেখে দেখা উচিত। যদি এটা নিয়মিত হয় তাহলে ভালো হবে ডাক্তার বা কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে দেখা। তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় তাদেরকে জনগণ নির্বাচিত করে যে সংসদে পাঠিয়েছে, তারা সেখানে গিয়ে না ঘুমিয়ে জনগণের জন্য কাজ করবে। আমি দেখতে পেলাম যে বেশ কিছু সংসদ সদস্য ওখানে ঘুমাচ্ছে এবং শরীরে পটাশিয়াম কম হলেই ঘুমায়, এটা ঠিক না। মানুষ এক জায়গায় যদি বসে থাকে, বেশিক্ষণ নড়াচড়া না করে, এবং তার যদি রাতে ঘুম না হয়, শরীরে ভিটামিন ডি কম থাকে এবং যদি স্ট্রেস থাকে, মানে নানান কারণে এই ঘুমগুলি
হতে পারে এবং এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ভালো খাবার খেয়ে পর্যাপ্ত ঘুমিয়ে সংসদে আসা উচিত বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটি শুভ হোক। খোদা হাফেজ।